কি একটা জায়গা, আল্লাহু আকবার। মনে হচ্ছে মানে একটা অ্যানাকোন্ডা সাপ এরকম পেঁচায় পেঁচায় রাখছে। আপনার দোলনাটা তো সেই ন্যাচারাল এবং আল্লাহ পুরাই তো পুরো ন্যাচারাল। ওদের ভিতরে একজন জানতে চাইছেন যে ট্যুর কস্টটা কেমন, তো ভাবলাম এটা একটু আরে উপরেতে জায়গা। সো এটা যেভাবে তৈরি করা হয়েছে, মাটি, খড়, বালু, উপরে একটা আস্তরণ দেওয়া হয়েছে, সাধারণ। এবার যাই ভিতরে, দেখাই আরো ভিতরে আপনাদেরকে। প্রতিবন্ধী বান্ধব টয়লেট। বিসমিল্লাহ, খুবই ভালো লাগলো জায়গাটা। এটা হচ্ছে রুদ্রপুর গ্রামে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি কোথায়? শালবন। আচ্ছা, কত কিলো হবে এখান থেকে? 15। আচ্ছা, শহরের দিকে যাব, আরো ভিতরে। ওকে, নাটোর তো ওইদিকে না, নগা। হ্যাঁ ওকে, হ্যাঁ বোর লাগে না, গল্প করতে করতে যাওয়া যায় সব। রাইট, যারা কমিউনিকেটর ইউজ করে না ওরা আসলে জানে না এটার ইয়াটা কি, মজাটা কি। এটার যে কিছু জিনিস আছে যে এসেনশিয়াল, এটা সেটা না, এটা হচ্ছে আমাদের প্রয়োজন। যেমন এই যে যাদের বাইক নাই, এরা যদি বাইকের ইয়াটা বুঝতো, ওটাকে বিলাসী কোনো ইয়া রাখতো না। এটা টাইম সেভ করে, এটা তার অর্থ সেভ করে, সময় সেভ করে, এভরিথিং। আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি, মানে বর্ডারের দিকে, দক্ষিণ সাইডে আর কি। এগুলো সব লিচুর বাগান না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মুকুল আসছে, এগুলো লিচু নাকি? ও, আমি তো আরো অনেক জায়গায় দেখছি, আমি ভাবছি এগুলো সব আম গাছ। অসংখ্য লিচুর বাগান। এটা হচ্ছে রাধিকাপুরের দিকে আর কি, এই দিকটাতে প্রচুর লিচুর বাগান পাওয়া যায়। এটা লাল মরিচ, এটাকে নাকি কারেন্ট মরিচ বলে, প্রচন্ড ঝাল নাকি এটা। আচ্ছা, জাল খায় বেশি না। এই যেগুলো এখানে ক্ষেত, এগুলো সব ক্ষেত। যতই যাচ্ছি খুব মুগ্ধ হচ্ছি। এই যে এখানে পেঁয়াজের বাগান, আর এই যে এগুলোও সব লিচুর বাগান। বর্ডারের কাছাকাছি যাচ্ছি তো সব, মানে গতানুগতিক যে উত্তরবঙ্গের যে ইয়েটা সিনারিও, এটা হচ্ছে একদম ওয়াইল্ড আর কি। এটা হচ্ছে কালিয়াগঞ্জের 4 রাস্তার মোড় পার হইলাম আমরা, অনেকটুকু ভিতরে চলে আসছি, প্রায় ধর্মপুর ইউনিয়ন বিরল থানাতে আর কি। এখানে দেখি কালিয়াগঞ্জের বাজার, বেশ ভিতরে চলে আসছি, দেখি সামনে কি আছে। বেশ ইউনিক একটা জায়গা হওয়ারই কথা। এটার কথা তো আমি আসলে শুনিনি, আসলে মাহফুজ ভাই রেকমেন্ড করছে, তো ওই জন্য অনেক সময় স্থানীয়রা এভাবে করে জানবে, এটা বাইরে থেকে সব বোঝা যাবে না। হ্যাঁ, ও এখানেও সব আলুর ক্ষেত, প্রচুর ইয়ে, সব কাজ করতেছে। একদম নারী পুরুষ বৃদ্ধ বাচ্চা আবাল বনিতা সব, ফুল ফ্যামিলি। দেখা যাচ্ছে এই যে সারি সারি আলু তুলে রাখছে, লাল আলু। এইদিকে অনেক বড় বড় গাছ। চোখে কি যেন পড়ছে, চোখটা একটু ইয়ে করতে হবে। পুরা একদম নিখাদ একটা ছবির মতো। অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি, কারণ আমি দেখতেছি ওই যে এটা হচ্ছে এনায়েতপুর বর্ডারের দিকে আর কি। এই যে আলু, এনায়েতপুর বর্ডারে সীমান্ত ফাঁড়ি আছে এখানে, আর দূরে দেখা যাচ্ছে এই যে এটা সীমান্ত ফাঁড়ি। আর দূরে বলতে এই যে সামনেই দেখা যাচ্ছে বিশাল বিশাল গাছগুলো, সম্ভবত এগুলো কি গাছ একটু জিজ্ঞাসা করি। ভাই এগুলো কি গাছ? শাল গাছ। ও রাইট রাইট রাইট। ও আল্লাহ,
জাস্ট লুক। যাচ্ছি শাল বাগানের ভিতর দিয়ে, খুবই ভালো লাগতেছে। ভালো লাগা মানে এইরকম একটা অদ্ভুত, আমি চিন্তাও করিনি। হ্যাঁ, গাছগুলোর ভিতরে আবার কেটে পেঁচানো পেঁচানো কতগুলো আর গাছগুলো কি লম্বা, মানে আমি খুব অবাক হলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি একটা জায়গা, আল্লাহু আকবার। হ্যাঁ, কানেকশন নাই আরো সামনে। আচ্ছা আচ্ছা, আমি যে সিংড়া ইয়াতে গেছি, কিন্তু ওইখানে এত ব্যাপকভাবে আমি দেখিনি আর কি। এখানে এসে যেরকম ভাবে দেখতেছি, তো বিশাল অবস্থা। সুবহানাল্লাহ, মানে যতই দেখি শুধু মন আর ভরেই না, মন মানে ভরেই না, তৃষ্ণা যেন আরো বাড়তেছে আমার। এত সুন্দর লাগতেছে আমার গায়ে, মাঝে মাঝে কাটা দিয়ে উঠে। ওই যে সব তার কাটা বর্ডার, সুবহানাল্লাহ। এদিকে হচ্ছে পুরোটাই শাল গাছের জঙ্গল। তো একটা তো ছবি নিতেই হবে, কি ইউনিক। পেঁচায় 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 গাছগুলা হয়েছে, সুবহানাল্লাহ। এই যে পেঁচানো পেঁচানো, মনে হচ্ছে মানে একটা অ্যানাকোন্ডা সাপ এরকম পেঁচায় পেঁচায় রাখছে। এই যে বর্ডার, একদম কাছেই বর্ডার। এখানে আমরা মনে হয় একটু দাঁড়াবো। এখানে তো পুরো ফটো সেশন চলতেছে। আপনার দোলনাটা তো সেই, আপনার হ্যামক, ন্যাচারাল হ্যামক, অস্থির অস্থির। হ্যাঁ সেই সেই এগুলো কি এই শাল গাছের পার্ট এগুলা নাকি গাছগুলো এরকম? আল্লাহ, ওই যে গাছ থেকে এগুলো নেমে আসছে, সুবহানাল্লাহ। বড় বিস্ময়কর। আল্লাহ, পুরাই তো পুরা ন্যাচারাল। হ্যামক থেকেও তো মজা বেশি, সেই। আমি চিন্তাও করি নাই যে আসলে এরকম হবে, খুবই মজা পেয়েছি। এই যে বনের একটু ভিতরে আসছি, সামান্য একটু আর কি। এই হচ্ছে বন, এখানে খরগোশ, কাঠবিড়ালি, শিয়াল ইত্যাদি জন্তু জানোয়ার দেখা যায় আর কি। দেখি সামনে আরো যাব। সেকেন্ড রাউন্ড আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, লাইক 20-25 মিনিটস। তো আরো ভিতরে ঢুকতেছি, বর্ডার ধরে ধরে যাচ্ছি। অ্যামেজিং। আমি বলবো যে বাংলাদেশে এই যে মানে শেষ নাই, খুবই ইউনিক জায়গাটা, খুবই ইউনিক। শালবন যে হলে এরকম হয় এত কাছ থেকে আমি ফার্স্ট দেখলাম। আচ্ছা, আমরা এখন বনের ভিতরে ঢুকতেছি, চলেন দেখি কি কি দেখা যায়। যে এটা হচ্ছে গেট, আমরা ভিতরে ঢুকতেছি জঙ্গলের আরো ভিতরে। এখানে তো আর বাঘ নাই, তবে একটা ফিল হয় আর কি, জঙ্গলে আসলে সবসময় জঙ্গল তো জঙ্গলই। সুবহানাল্লাহ, আজিব আজিব জিনিস যে আছে দুনিয়াতে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে আমরা বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি শুনলাম যে ভিতরে আরো অনেক দূর পর্যন্ত গ্রাম আছে, নদী আছে। তো আমি জিজ্ঞেস করলাম যাওয়া যাবে কিনা, তো ফিরোজ ভাই আমতা আমতা করতেছে। তারপরে যাই হোক, অ্যাটলিস্ট ফাইনালি আমরা যাচ্ছি আর ভিতরে, জঙ্গলের ভিতর দিয়ে। যে এগুলার কথা বলছিলাম আর কি, পেঁচানো পেঁচানো সব কিছু, সব গাছগুলো। এটা হচ্ছে গাছ, মানে লতা না, গাছগুলো এরকম পেঁচানো। এটা এর নিচে দিয়ে যাব, হেলমেটে বাড়ি খাবে। আল্লাহু আকবার, কত অ্যামেজিং আল্লাহ তাআলার সৃষ্টি, কত কিছু ছড়ানো ছিটানো আছে। সামান্য এক টুকরা দেশের ভিতরেই কত কিছু, সারা পৃথিবীতে না জানি কত কিছু আছে। সুবহানাল্লাহ। এখানে খরগোশ থাকে, এই সময় কি দেখা যাবে? আরেকটা জিনিস শুনলাম যে সন্ধ্যার সময় এখানে প্রচন্ড জঙ্গলের সাউন্ড হইতে থাকে, ঝিঝি পোকা সহ। এই যে ওই পোকার ঢিবি বিশাল বড়, আরো বড় বড় ঢিবি আছে। ওই যে সামনেরটা তো আরো বড়। পিঁপড়ার বাসা, কি ইন্টারেস্টিং। এটা হচ্ছে ওই পোকার ঢিবি, কিন্তু ভেঙে গেছে। এটা নর্মালি কিন্তু আরো অনেক বড় হয়। সুবহানাল্লাহ, কি নীরব নিস্তব্ধ চারিদিকে। এখানে নাকি ক্যাম্পিং করা যায়। আচ্ছা, ওই যে এখানে আরেকটা আছে, এটা
এদিক দিয়ে যাওয়া যাবে? আচ্ছা, এদিকে যাওয়া যাবে না? আচ্ছা, তাহলে আমরা এদিক দিয়ে যাই সোজা। ঠিক আছে, ওই যে এই জঙ্গলে না? আচ্ছা, ওইদিকে আরেকটা জঙ্গল আছে বিশাল। ফিরোজ ভাই বলতেছিল যে ওনারা ক্যাম্পিং করছিল ওখানে, সো আই এম প্ল্যানিং টু ক্যাম্প হেয়ার নেক্সট টাইম ইনশাল্লাহ। রেমা কালিঙ্গার কথা মনে পড়ছে আর কি, মনে পড়তেছে। ওইটা একটা ইউনিক প্লেস। এদিকে শালবন, পিছনে শালবন, আর আরো আমরা ভিতরের দিকে যাচ্ছি। মনে হয় একটা নদী আছে বর্ডারের পাশে, ওই দিকে আমরা যাব। আল্লাহ তাআলা শুকরিয়া, সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। আজকে 13তম দিন চলতেছে। এমন এমন সব জিনিস সামনে আসতেছে যেগুলা আনবিলিভেবল। আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। কি সুন্দর একটা পথ। বিস্ময়কর, বিস্ময়কর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিস্ময়কর। আলহামদুলিল্লাহ। মানুষ পড়ে আছে পাঁচগাঁও নিয়ে আর কলমাকান্দা এটা নিয়ে, আর এসব জায়গায় আসলে পাগল হয়ে যাবে। কলমাকান্দার একটা ধান ক্ষেত, এটা নিয়ে মানুষ কি হুড়াহুড়ি, অথচ এইসব তো কমন জিনিস উত্তরবঙ্গ। সবখানে এরকম, সবখানে এরকম কলমাকান্দা ছড়াই আছে। আসলে একটা হাইপ যখন হয় না, তো ওইটা নিয়ে আর কি সবাই করে থাকে, ওইটাকেই ভাবে যে বিশেষ কিছু। বিশেষ কিছু আরও কত আছে ভাইরাল। এখন কি নিত্য নতুন জিনিস তো আবিষ্কার হচ্ছে, মানুষ যাচ্ছে, ভাইরাল হচ্ছে। কলমাকান্দা তো রিসেন্ট হাইপ, এক সময় তো এটা ওই, কিন্তু সৌন্দর্য তো অনেক আগে থেকেই ছিল, তো হাইপটা হয়েছে রিসেন্টলি। এত ভিডিও করতেছি, আল্লাহু আকবার। আচ্ছা, কেমন জায়গাটা ভাষায় প্রকাশ করা যাবে? এত সুন্দর, আল্লাহু আকবার। কত কি দেখতেছি, আলহামদুলিল্লাহ। একটা ছবি নেই। ভাই ওটা কি মাছ? হ্যাঁ, মিরকেল। কত করে এগুলো? 200 কেজি না? তাজা তাজা মাছ নদী থেকে ধরে নিয়ে আসছে। এখানে কাছে নদী আছে, ধর্মজৈন বাজার, কামদেবপুর। আরে ওনারা তো আমার উপরে বিরক্ত হচ্ছে নাকি? প্রত্যেকটা বাড়ির সামনে গরু ছাগল। এই যে বিরল, সামনে বিরল হচ্ছে 15 কিলো, আর এদিকে হচ্ছে কালিয়াগঞ্জ, আমরা যেদিক থেকে আসতেছি আর কি। সুবহানাল্লাহ। এগুলো কি গাছ জানা নাই। আচ্ছা, এই হচ্ছে আর কি নদী। কোন নদী পড়ছে একটু ম্যাপে দেখি। নদীর পাড় দিয়ে একটা পথ চলে গেছে, যাই সামনে যাই। এটা কি নদী? এটা এই নদীটা কি নাম? এই যে এই যে নদী, নদী নদী ভাই, ওই নদীটার কি নাম? হ্যাঁ, পূর্ণভবা নদী। ওই যে পূর্ণভবা দেখছিলাম, তার মানে অনেক বড়। আল্লাহ, এই যে আমি সারাটা পথ আম গাছ আম গাছ আম গাছ করতেছি, অথচ দেখে আসি লিচু আর আম দুইটাই। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে ওই যে মাছ ধরতেছে, বড়শি ফেলে বসে আছে। এই পাশটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এদিকে সময় থাকলে এখানে বসতাম নদীর পাড়ে। হচ্ছে গৌরীপুর, হ্যাঁ গৌরীপুর সুইচ গেট অফিস। এইরকম একটু মাটির রাস্তায় চালাচ্ছি প্রায় বেশ কিছুক্ষণ থেকে আর কি।
এটা আমরা কিন্তু অন্য পথে গেছি, এটা আরেকটা রুট আর কি। আসার সময় এইভাবে আসতেছি। এখন হচ্ছে 5টা বাজে। এখানে মসজিদ আছে, এখানে নামাজটা পড়ে নেওয়া যায় আসর। একটু আগে হাফুজ ভাই, ফিরোজ ভাই এখান থেকে আর কি বিদায় নিছে মানে যে বাসায় ইফতার অ্যারেঞ্জমেন্ট আছে, বাজার টাজার করতে হবে, ওই কারণে আর কি। সো আবার হয়তো ইনশাল্লাহ দেখা হবে। এইদিকে হচ্ছে যেটা আমি এক কাজ করি, আগে দেখাই এইদিকে। এটা হচ্ছে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ এবং সবচেয়ে বড় মিনার। এটা মাঠের আয়তনটা একটু দেখাই। ওই যে ওই মাথা থেকে ওই যে ওই মাথা ইফতারি করতেছে ভাইরা। ইফতারি তো সময় হয় না ভাইয়া, পদ্মার আড়ালে কি করো ইফতারি? যাই হোক, মঠটা বড় মাঠে চলে আসছি। বড় মাঠটা দেখাই। এত বড় বিশাল বড় মাঠ, ঈদগাহ আর কি। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ। এই সুবহানাল্লাহ, কি বিশাল! তো ক্যামেরাতেও কভার করবে না এত বড়। বাংলাদেশে এর থেকে বড় মাঠ আছে কি না? হ্যালো, হ্যাঁ এই তো ভালো। কি অবস্থা তোমার? হ্যাঁ, কোনো এক জায়গায় করবো আর কি, এখনো ঠিক নাই। খুঁজে আসলাম, আসলে খুঁজে আসা নাই, মাঠের পাশেই হচ্ছে রুস্তম হোটেল। এটার কথা, দুইটা হোটেলের কথা দিনাজপুরে বিখ্যাত আর কি। একটা হচ্ছে বেড়ার হোটেল বালুয়াডাঙ্গাতে, আর একটা হচ্ছে এই রুস্তম হোটেল। এখন কথা হচ্ছে এখানে ইফতারি কি আছে একটু দেখি। তবে এখানে রাতে খাওয়ার জন্য আর কি ভালো। ভাই এটা কি? হ্যাঁ, ছানার পোলাও। আচ্ছা, আর এটা এইটা কিসের? ঘোল। ও, আইটেম তো খারাপ না দেখি, মোটামুটি একটা ভিন্ন ফ্লেভার আছে। ইফতারিটা মনে হয় এখানে করা যাবে। দেখি এটা কিছুটা দিতে পারেন মানে। আচ্ছা, আর ঠিক আছে, আপনার মতোই 100 টাকারটাই দেন, 100 টাকারটাই দেন। ঠিক আছে, 100 টাকার প্লেটার সব কিছু মিক্স করে দিবে আর কি। দেখি, এই যে এটা হচ্ছে 100 টাকার সেই প্লেটার অ্যান্ড ঘোলের কিছু না, মাঠার মতো ঘোল। যাই হোক, এবার পূজার দিনে অথেন্টিক একটা টেস্ট পাবো ইনশাল্লাহ। এবার হচ্ছে ম্যাপটা সেট করে সোজা হোটেল চলে যাই। তো কাজ চলতেছে এদিক দিয়ে, প্রত্যেকবার উঠাতে একটা ঝামেলা। এখন এটা ঘোরাইতে হবে এইভাবে করে আর কি। এটা প্রত্যেক দেখি শুকাইছে কিনা। ইয়েস, ওই যে সূর্য ওখানে। 5:50 ইফতারির আর বেশি দেরি নাই। আল্লাহুম্মা লাকা সুবতু আলা রিজকিকা। এই যে খেজুর, বিসমিল্লাহ। ঘোল আমি কখনো খাইনি, দেখি কেমন টেস্ট। আসলে সত্যি কথা বলতে এত ইফতারি আমি খাই না, আমি একটুখানি খাই। বহু কষ্ট করে এতটুকু খাইতে পারছি। ঘোল খাইছি, একটা কথাই আছে না যে ঘোল খাওয়াই দিছে। আলহামদুলিল্লাহ, ঘোলের স্বাদটা ভালোই। এখন নামাজ পড়ে রেস্ট নিব, পরে কথা বলতেছি। তারপর যে হোটেলের ছেলেটাকে দিয়ে একটা দুধ চা আনালাম, গরুর দুধের স্পেশালি। এই যে ইফতারের পর এরকম একটা চা, উফ, মানে সেই। এখন জাস্ট রিল্যাক্স করবো আর চুমুক দেবো। আর একই সাথে ওই ট্যুরের আজকে সারাদিন তো সেই একটা ট্যুর হইলো, সেই ছবিগুলো দেখবো, ওদের সাথে শেয়ার করবো। বিসমিল্লাহ। অস্থির। প্রায় 10:30। এতক্ষণ হোটেল রুমে জাস্ট রিল্যাক্স করলাম। তারপর থেকে কিছু পোস্ট করলাম, কিছু কাজ করলাম। এখন যাচ্ছি মেডিকেলের মোড়ে, যেখানে আছে মাহফুজ ভাই, ওখানে আসবে। সো দেখি। হ্যাঁ, প্ল্যান এই তো বলতেছি আর কি, এইখানে আর কি, এই মেডিকেল মোড়ে
যেটা এখানে গতকালকেও চা খাইছিলাম রাত্রে, এখানেও আড্ডা দিচ্ছিলাম। মাহফুজ ভাই আছে এখানে, এখানে আছে। আপনারা কিন্তু ভিডিওতে আছেন। সাব্বির ভাই, তারপরে গরিব ভাই, ওনার হচ্ছে গরিব বাইকার। তো আপনাদের দিনাজপুর ঘুরে আমার খুব ভালো লাগলো। রোজার মাস তো আমরা চাবো আপনি রোজার পরে যে কোনো একসময় আসেন, আপনাকে আমরা আরো ভালোভাবে দিনাজপুরে অনেক সৌন্দর্য এক্সপ্লোর করতে। যেমন রামসাগর আপনি যান নাই, রামসাগর যাই এখন এরপরে কি এইদিকে যাবেন না এইদিকে যাবেন? না, আমি তো ওই দিক থেকে আসতেছি, পঞ্চগড় থেকে আমি এই দিকে যাচ্ছি, কান্তজি মন্দির, নয়াবাদ মন্দির, ওই দিক থেকে আসতেছি। হ্যাঁ, ন্যাচারাল। আপনি আরেকটা জিনিস যেদিন যাওয়ার কথা আপনার পূর্বে এই মোহনপুর ব্রিজ, রাবার গ্রাম বলে আর কি, সামনের বার হবে ভাই ইনশাল্লাহ, দেখা হবে। ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আজকের দিন এখানে শেষ আর কি। রাত এখন প্রায় অলমোস্ট 12টা বাজে। এটা হচ্ছে এই যে মেডিকেলের মোড় বলে আর কি জায়গাটা। এই চাটা ঠিক নকশি হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, মানে খুবই ভালো চাটা। আমি তো বানানোটা দেখাইছি, খুবই মানে সুস্বাদু চাটা। আমি যাচ্ছি মাহফুজ ভাইয়ের পিছনে পিছনে। নগাতে হচ্ছে তাল গাছের শাড়িটা। হ্যাঁ, দুটোই নগাতেই। আচ্ছা, আপনাকে অনেক কষ্ট দিলাম। না, ঠিক আছে, তো ঠিক আছে, ইনশাল্লাহ চিরাং গেলে ইনশাল্লাহ ইয়ে দিয়ে দেখা হবে ইনশাল্লাহ। এটা কি কালো ভুনাটাই দিছেন? আলহামদুলিল্লাহ, খাবারটা A+। গরু গোস্তটা আসলেই খুব ভালো ছিল। বেসিক্যালি আমরা মাহফুজ ভাই আর আমি রুস্তম হোটেলে গেছিলাম, কিন্তু ওটা বন্ধ ছিল। বিসমিল্লাহ। গতকালকে যখন আসতেছিলাম, এই যে কুকুরের কথা বলছিলাম না, গতকালকে 50টার মতো কুকুর হবে, ভয় পাইছি আর কি আসার সময়। হোটেল তো এই তো সামনের রোডেই। 1:38 বাজে এখন। 13 তারিখ ছিল, ফার্স্টে গেলাম। আপনাদের ভিতরে একজন জানতে চাইছেন যে ট্যুর কস্টটা কেমন, তো ভাবলাম এটা একটু, আরে উপরে তো জায়গা নাই। সাধারণত ট্যুরে মেইন খরচ হচ্ছে 3টা। ফুয়েলটা সবচেয়ে বেশি, তারপরে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, এই 3টা। আর আদার্স কিছু বিভিন্ন জায়গায় হয়তো যে টিকিট লাগে বাসে, সেগুলো একটা খরচ হয়। ফুড হচ্ছে, অ্যাকোমোডেশন, হোটেল। 2:30 বাজে শেষ হইলো আর কি। কতক্ষণ লাগলো? 13 দিনে খরচ হয়েছে। আর দেখাই আমি, হ্যাঁ, 24 তারিখে আমি স্টার্ট করছি। সো প্রথম দিনে আমার গেছে 2440 টাকা। বাজার ওই দিন গেছে 940। তারপরের দিন সিলেট 170 গেছে অনলি। ওই দিন জামি ভাই বিল দিছে খাবার ডিনারের। আর এই 170 হিসাব ভুল হয়েছে, 600 কই। ওকে, ভুলটা কারেকশন করে ফেলছি। সো এটা আমার হচ্ছে ফার্স্ট ডে। ওই দিন সিলেট 770, তারপরে বাধাঘাট ওই দিন 900। সো কিছু খরচ হচ্ছে আদার্স, এসডি কার্ড কিনতে হয়েছে, মোবিল চেঞ্জ করতে হয়েছে, বাইক ওয়াশ করতে হয়েছে, নৌকা ভাড়া দিতে হয়েছে, হ্যাঁ, তারপরে সার্ফ এক্সেল কিনতে, এগুলো আলাদা খরচ। সব মিলায় টোটাল হচ্ছে 19,190 টাকা। সো 13 দিনে এটা ভাগ দিলে 1476 করে আমার অ্যাভারেজ খরচ পড়তেছে। এমনিতে তো খাওয়া দাওয়া দেরিতে করছি আর কি। সো তেমন কিছু নেইও না আমি সেহরিতে। আসার সময় যে কলা, ডিম, ইফতারের সময় একটু ঘোল রয়ে গেছিল হাঁসের। বিসমিল্লাহ। তো অনেক হয়ে গেছে, 2:45। সো একটু শুয়ে পড়া যাক। ফজরে উঠতে হবে, আবার সকালে উঠতে হবে। কালকের প্ল্যান হচ্ছে মেবি নওগাঁ দিকে যেতে পারি, আই ডোন্ট নো, দেখা যাক ইনশাল্লাহ কালকে কোথায় যাওয়া যায়, আল্লাহ তাআলা যেখানে। তবে আর কিছু না, যাক, অনেক হিসাব নিকাশ করলাম, একটা আইডিয়া পাওয়া গেল। শুয়ে যাব এখন। শোয়ার আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া, ঘুমের দোয়া। এরপরে আয়াতুল কুরসি, বিসমিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপরে হচ্ছে 3 কুল, বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে সূরা ফালাক এবং নাস, 3 সূরা 3 বার করে পড়ে গা বন্ধ করে ফেলতে হবে। এই যে সেদিন লালমনিরহাটে চেকপোস্টে, ওই যে 3 বিঘা করিডোর চেকপোস্টে বিজিবির এক
সদস্য ওখানে আমার সাথে কথা বলতেছেন যে আপনার তো অনেক সাহস ইত্যাদি ইত্যাদি। আমি এখন এখানে আছি ফোর্থ ফ্লোরে কিন্তু পুরো খালি। হ্যাঁ, তো এটার জন্য অনেক রকম ভাবে চিন্তা ভাবনা করতে হয়। হ্যাঁ, কোথায় থাকবো না থাকবো, সাহস না থাকলে কিন্তু সমস্যা। আর আমাকে সাহসটা কোত্থেকে আসে, এটা আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা কিভাবে দেন, উনি আমাদেরকে এই যে আয়াতুল কুরসিটা আমরা যখন পড়ি তখন এটার প্রোটেকশন চলে আসে আমাদের। 3 কুল, এগুলো তো হাদিস থেকে আসছে, কোরআন থেকে আসছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেকশনের নিয়ম দেখাই দিয়েছেন, তো আমরা প্রোটেকশন নিয়ে চললেই তো হচ্ছে। আমরা চলি না, এই জন্যই তো আমাদের বিপদ হয়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমি চেষ্টা করি দোয়া এই সবগুলা খুবই নিয়মিত পড়ার জন্য। হ্যাঁ, আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর, হ্যাঁ, এবং ঘুমের আগে। তারপরে এই যেগুলো বললাম এগুলো অফকোর্স আরো দোয়া আছে, আউযু কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এটাও আছে। এরকম আরো কিছু দোয়া আছে, বাট ম্যাচুয়ালি এগুলো পড়লে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই খুব সেফ থাকবেন। আপনারা যদি না জেনে থাকেন আর কি, তাহলে শিখে নিতে পারেন। একটু কষ্ট করে শিখে নিলে বাস, বা সব সময় আপনার এটা আপনার সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এনিওয়েজ, আজকের দিনে দারুণ কিছু জায়গা সবাই দেখছেন, মেটি স্কুলটা, তারপরে সেই দারুণ ধর্মপুরের এই জঙ্গলটা, আশা করি সবাই এনজয় করছেন। সো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখতেছেন এবং কেমন লাগতেছে। সো থ্যাংকস অ্যাগেন ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফিজ।